কর্মচারীদের কিছুতেই দিব না। তুমি বলেছিলে সুযোগ হলেই তারা এদের দখল করে নেবে। তোমার রাজ্যে তারা করতে পারবে না। সত্য সমাবেশে কিছুতেই আমার জন্য বাংলার জন্য তাই বুঝি তোমার এই নির্ণয় তাই বুঝি তোমার এই উৎসব মুখর আনন্দ পরিবারের বিশ্বাসে তোমার এই শ্বাস তোমার অন্তিম সময়ে তোমার সিংহাসন স্পর্শ করে আমি যে প্রতিজ্ঞা করেছিলাম মরণ আমি তা পালন করব। তুমি প্রসন্ন হও দাবি করে নবাবী ভক্তি বাংলা বিহার উড়িষ্যার মহান সিংহাসন থেকে কত দূরে নেমে পড়েছেন দেখুন জনাব। তোমার হাসি আলিবর্দী খান দীর্ঘশ্বাসের মতো মনোভেদ জনাব। এমন মিষ্টি হাসি তুমি কেমন করে হাসো? আমি কেমন হাসি কখনো শোনেনি জনাব? না বলেন নর্তকীর তারা বেগম সম্বন্ধে প্রশ্ন তুলে আমি অপরাধ করেছি? অপরাধ করনি। বেগমেরা হাসতে জানে না, হারেমে নর্তকরাও নয়। তোমার হাসি শুনবার আগে আমি মনে করতাম মুর্শিদাবাদ কেন সারা বাংলায় কেউ হাসতে জানে না। বাঙালি জানে শুধু কাঁদতে। দিক থেকে দিগন্ত প্রতিধ্বনিত হয় শুধু রদন ধ্বনি। আমি আর তা শুনতে পারি না, আমি শুনতে পারি না। কারণ কি জাহাপনা? এই কারণ আমার অত্যাচার, আমার অবিচার। আমি তো বলিনি জনাব, লোকে বলে, তাও অস্বীকার করতে পারি না। মিথ্যা লোক অপবাদ যদি বাংলার সুখ শান্তি নাশের কারণ হয়ে ওঠে, তার জন্য আমি তো দায়ী নই। সুন্দরী, আজ বর্গীয় আক্রমণ প্রতিহত, দেশে শান্তি বিরাজিত, প্রজাদের অন্তরে অভাব নেই, তবু কেন তারা কাঁদবে? কি তাদের অভিযোগ? যাব না। বেগম সাহেবা এদিকে আসছেন। বেগম সাহেবা হারেম থেকে আপনি বেরিয়ে এলেন আর ফিরলেন না। হারেমের নর্তকীতে নিরজ গান শুনে কুচ্ছির নাচ দেখে আমি ছুটে পড়ছিলাম। হঠাৎ কানে এলো দাদুর কণ্ঠস্বর, ছুটালাম এইখানে। আমি যেন দেখতে পেলাম দাদু সিংহাসনে বসে রয়েছেন, চোখে মুখে তার দারুণ উৎকণ্ঠা। আমি তাকে বোঝাতে চাইলাম, দাদু ভাই আমি কখনো কর্তব্য বিমুখ হব না। যেন হেসে উঠল, চেয়ে দেখি দাদু নেই, সিংহাসন শূন্য। এর আগে তুমি জানতে পারোনি, রাতের পর রাত এমনি করে আমাকে ছুটে আসতে হয়েছে। এমনি করেই শুনে যাচ্ছে আমার সংকল্পের কথা। সেই আকুল আহ্বানের বিরাম নেই। নিশির ডাকের মতোই টেনে আনা এই দরবারে, এই সিংহাসনের পানে। আপনার শরীরে সুস্থ নেই যে হবে না, শুধু মুখের কথাতে কাজে দাবি পূর্ণ হয় না জনাব। তাই আহ্বানের বিরাম নেই। কে কথা বললো নবাব? কে কথা বললো নবাব? আলো আলো দরবারে সব আলো জ্বালা। আমায় অনুমতি করেন বেগম সাহেব। কোন আদেশ হয়েছে জনাব? দরবারে আলো জ্বালাতে চাও তুমি কোন অধিকার? অধিকার কিছুই নেই, তবে নিজেই বেছে নিই কাজ। আধার দেখলেই আলো জ্বালবো, হাসিতে দুশ্চিন্তা দূর করবো, চঞ্চল চরণে জড়তা ঘুচিয়ে দেবো। আমি আলোর শিখা, আলোর শিখা
এসেছেন, নিমন্ত্রণের অপেক্ষা রাখেননি? দরবার পক্ষে নিত্যবিলাসে প্রথম জাহাপনা। নিশিত রাতে বেগমের আবির্ভাব এই প্রথম বেগম সাহেব। বেগমের ব্যবহারে উশৃঙ্খলতা প্রকাশ পায়নি। পেলেও বিস্মিত হতাম না, কারণ এই দরবারে ওই সিংহাসনে বসে অনেক উদ্ধত রাত উশৃঙ্খলতা আমি দিনের পর দিন সহ্য করেছি। রাজবল্লভ, মির্জাফর, আমির চাঁদ, ইংরেজ শুনেছি এই দরবারে বীর মির্জাফর, বিচক্ষণ রাজবল্লভের ধনুকুমের জবর ছেলের আসন চলে উঠেছে। নবাব কেমন থেকে নন্দীর মতন আলিবেগের দরবার বসাবেন। বেগম সাহেব দেখছি রাজনীতির সকল খবরে রাখেন, শুধু এই খবরটুকু রাখেন না যে এই রাজ্যের বীর সেনাপতি, বিচক্ষণ মন্ত্রী, এদের মধ্যে যে সততা থাকার প্রয়োজন তো তাদের মধ্যে নেই। তারা দিন রাত ষড়যন্ত্র করছে নবাবকে সিংহাসন থেকে নামিয়ে ওদের ভিখারি করেছে। না না, রাজনীতির এত বড় খবরটা বেগম সাহেব আজও সংগ্রহ করতে পারেননি। তবে ওরা বলে সকলে আমার পরম হিতৈষী, শুধু আমি সকলের সব উপদেশ উপেক্ষা করে যথেচ্ছাচারে প্রবৃত্ত হয়েছি। ওরা যা বলে বেগম সাহেব তা সরল মনে বিশ্বাস করেন। এই সৌভাগ্য নিয়েই আমি বাংলা, বিহার, উড়িষ্যার ভাগ্য বিধাতা হয়েছি। নবাব, আমার অপরাধ মার্জনা করুন। এই সময় তুমি যদি বিশ্বাস হারাও, তুমি যদি মনে করো তোমার স্বামী রাজ্য পরিচালনা অসমর্থ, তাহলে সান্ত্বনার ঠাই আমি কোথায় পাই? আমি আর কারো কোনো কথা শুনবো না। হ্যাঁ, শোনো না, কেবল আমার উপর রাস্তার উপর কেমন? নবাব, আমাকে হারেমে যেতে অনুমতি দিন। হ্যাঁ, তুমি একটু কাল অপেক্ষা করো আলেয়া। নিশ্চল পথে আমি আনন্দ ছন্দ তারপর সুন্দরী, আপনার আদেশের অপেক্ষা রয়েছি। আমার আদেশে তুমি আনিত হওনি, স্বেচ্ছায় এসেছো। এসেছে আমার অন্তরের আদেশে। তুমি কি নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে একেবারে যোগ্য? কেন জাহাপনা? তোমার অসংখ্য আচরণ বারবার এই প্রশ্নই আমার মনকে নাড়া দিচ্ছে। সংকোচ, সংশয়, ভয় সব কাটিয়ে আমি এখানে এসেছি জনাব। তোমার কোনো ভয় নেই? না জনাব। কেন? তুমি কি শোনোনি নবাব সিরাজউদ্দৌলা সম্ভ্রমের কোনো মর্যাদা দেন না? শুনেছি। তুমি কি শোনো নারীত্বের চরম লাঞ্ছনা, নারী যখন হৃদয় ঢুকলে কাঁদে সিরাজ তখন আনন্দ হাসেন? তাও শুনেছি। তুমি কি শোনোনি সিরাজের ছায়া যেখানে পড়ে সেখানকার ঘাস পুড়ে যায়, জল শুকিয়ে যায়, মাটি কেঁপে ওঠে? শুনে জনাব। আমি বলো তুমি কে, কেন এখানে এসেছো? আমি কে তার একদিন বলবো। কেন এসেছি আগে তাই শুনুন জনাব। তাই বলো। কাশিম বাজার কুটির কোনো খবর রাখেন জনাব? কাশিম বাজার কুটির খবর তুমি কেমন করে পেলে? আমার সেখানে নিমন্ত্রণ রয়েছে। কাশিম বাজার কুটিতে তোমার নিমন্ত্রণ? হ্যাঁ, জলসায়। সেখানে আমাকে নাচতে হবে, গাইতে হবে। আমার নিমন্ত্রণ হলে আমি খুশি হতাম, তোমার নাচ দেখতাম, গান শুনতাম, কিন্তু আমার তো নিমন্ত্রণ হয়নি। মির্জাফরের হয়েছে, শিবাশালার ভাগ্যবান। রাজা রাজবল্লভের হয়েছে।
তার অনুপস্থিতিতে বাংলার কোনো জলসায় যাবে না। যখন থেকে নিমন্ত্রিত অনুকুমের প্রীতি সকলে কামনা করছে। কলকাতা থেকে আমির যাতে আসবে, সেই পাঞ্জাবিকে ইংরেজা বরাবরই স্নেহের চোখে দেখে আদর করু আমি চাঁদ বলে। মন্ত্রীও উপস্থিত থাকতে পারে জনাব। খুব বড় জাল ফেলেছে, এই জল কৌশলে যে গুটিয়ে তুলতে পারবে, সেই জয় হবে। কেমন নেমন্তন্ন আমারও হয়েছে সুন্দরী, কাশিম বাজার জল চাই নিশ্চয়ই তোমার সঙ্গে আবার দেখা হবে। আর একটা খবর আছে জনাব। আলেয়া, জনাব, বাংলার নবাব শুধু যে বিলাস বেসনে দিন কাটায় এ কথা দেখছি তুমিও বিশ্বাস করো? না যাব না। নইলে কেমন করে ভাবো তুমি যে খবর রাখো বাংলার নবাবের যে খবর রাখার অবকাশ নাই? আমি ভেবেছিলাম নবাবের সম্পর্কে শত্রুরা এসব সংবাদ সযত্নে গোপনে রাখে। চেষ্টা করলেই কি সব কথা গোপন রাখা যায়? আলেয়া, এই যে তুমি এত চেষ্টা করলে তোমার পরিচয় কি গোপন রাখতে পারলে? আমার পরিচয়কে আপনি পেয়েছেন জনাব। পেয়েছি বইকে অস্বীকার করতে পারো তুমি গুপ্তচর নও। যারা তোমাকে পাঠিয়েছে তারা ভেবেছে নারীর মুখ দেখে আমি গলে যাব। নবাব, তোমাকে আমি আর হেলমে ফিরে যেতে দেবো না, এখানেই রেখে দেবো। খবর নিয়ে তুমি আর তাদের কাছে ফিরে যেতে পারবে না। আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব নবাব নিজেই নিবে। মিথ্যা সন্দেহে আমার প্রতি আপনি অবিচার করবেন না জনাব। জীবনে অনেক দুঃখ, অনেক লাঞ্ছন আমাকে সইতে হয়েছে। কলঙ্ক কালিমায় নাম ও পরিচয় সবই কিছু রোধ পড়ে গেছে। বেঁচে থাকবার মধ্যে এতটুকু গৌরব বোধ এখন অবশিষ্ট রয়েছে। গুপ্তচরে কলঙ্ক দিয়ে আপনি সেটুকু নষ্ট করে দেবেন না জনাব। তাহলে মৃত্যুর মধ্যে থাকতে তোমার এত অসুবিধা কেন? বাইরে আমার অনেক কাজ রয়েছে জাহাপনা। আমি বাড়ি যেতে না পারলে আপনার যে বেশি ক্ষতি হবে। বলো কি ক্ষতি? প্রাসাদের বাইরে একদল লোককে সর্বদা সতর্ক থাকতে হয় নবাবের সম্পর্কে সংবাদ সংগ্রহ করবার জন্য। তুমিও কি বলতে চাও তুমিও তাদের একজন? আমি তাই বলি, প্রমাণ চাইবো। প্রমাণ দিতে না পারলে গুপ্তচরের কাছ থেকে মৃত্যু চাই আমি তোমাকে দেব। মৃত্যু প্রমাণ আমি দেবো, কিন্তু সে প্রমাণ হবে আমার মৃত্যু সমতুল্য। প্রমাণ দিতে না পারলে তোমার আমি গুপ্তচরের শাস্তি দিব। মৃত্যু হয় আমি চিন্তা নই জানাব। হ্যাঁ, পুরো বাংলার নবাব পরিহাসের পাত্র নয়। আমি প্রমাণ দেবো, মন্ত্রী মহল্লার আমার পরিচয় জানে। গোলাম হোসেন, জনাব, মহল্লাও, মহল্লা। মহল্লাদের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? তুমি জবাব দেবে তাই ভাবছো? এখনো ছলনার প্রয়াস? আমি ভাবতে নই জানাব। তাহলে বড় মহল্লাদের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? সে কথা আপনি তাকে জিজ্ঞাসা করবে। না, তোমার নিজের মুখেই তা বলতে হবে। আমার কোনো কথাই তো আপনি বিশ্বাস করেন না। কারণ আমি জানি নারীর ছলনাময়ী। নবাব অনেক কিছু জানেন যা সত্য নয়। তোমার কথা তো সত্য নয়। স্ত্রীর জন্য স্বয়ং মহল্লা তোমার মৃত্যুকে রোধ দিতে পারবে না। মৃত্যু হয় এটা নয় জানাব। তাহলে মৃত্যুদণ্ড দেওয়া শুনে প্রমাণ দিতে সম্মত হলে কেন? আপনি আমাকে ভুল বুঝবে, আমি সেটা সইতে পারবো না বলে। আমি তোমাকে ভুল বুঝলে তোমার কি এসে যায়? আপনি আমাকে শাস্তি দিন আর প্রশ্ন করবেন না। এই যে মহল্লাল, এই বালিকাকে তুমি চেনো? ভালো করে চেয়ে দেখো, তোমার জবাবের উপরে বাঁচা মরা নির্ভর করছে। মহল্লাটার দিকে মুখ তুলে দাও। আমি পারবো না। আপনি আমাকে শাস্তি দিন, আমি পারবো না। মহল্লালের কথা শুনে নিলে কেন? মৃত্যু ভয়ে তুমি নাকি ভীত নও? মহল্লাল বড় দুঃসাহসের বালিকার মহল্লাল ও গোপনে প্রাসাদে প্রবেশ করে রূপের মহাবিশি আমার কাছ থেকে গোপন খবর সংগ্রহ করে নিয়ে যেতে চাই। অসংকোচে বললে যে মহল্লাল তুমি একে চেনো, ওর পরিচয় জানো। প্রতিহারি নিক্ষেপ করবে, কাল ভোরে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারবে। যাও, ওকে নিয়ে যাও। চলো, কোথায় যেতে হবে? দাঁড়াও, 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 দাঁড়াও বাবা সকল, দাঁড়াও, একটুখানি দাঁড়াও।
নবমের নেমকের দক আছে জানি, কিন্তু কাজের এমন উৎসাহ তো আগে কখনো দেখিনি। জনাব, মোহনলাল ওকে চেনে। মোহনলাল জনাব, আমি ওকে চিনি। আমি ওকে চিনি ভগ্নি। তোমার ভগ্নী নর্তকী? হ্যাঁ জনাব, পর্তুগিজগ্রস্ত অপহরণ করে নিয়ে যায়। নিজের মুক্তির ভাবে সেখান থেকে বাগাতে ছাড়তে তাই তো পেটের দায়ে গুপ্তচরের কাজে প্রবৃত্ত হয়েছে। গুপ্তচর নয়, জনাবের প্রাসাদের বাইরে জনাবের যে কাজের হিতৈষী আছে, প্রাসাদের একজন আমাদের জানাই। তাহলে পরিচয় দিতে কণ্ঠিত হয়েছিল কেন? লজ্জায় আশ্চর্য লজ্জাবোধ তোমার মোহনলাল। তোমার ভগ্নী নিজের দোষে নয়, দুর্বৃত্তের হাতে পড়ে আছে গৃহহারা সর্বহারা, আর সেই বোনকে তুমি আশ্রয় দেওনি, এমনকি তার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক রয়েছে তাও অস্বীকার করতে চাও। বড় দুর্বোধ্য তোমাদের নীতি। সেই দেখুন তো জনাব, ওই আগুনের শিখাকে কলঙ্কের কালিতে ঢাকা পড়তে পারে। আমার এই অভাগা দেশে কে শত্রু কে মিত্র আমি তা জানি না আলেয়া। তোমাদের নবাবকে তুমি চলো, আমি নিজেই তোমাকে প্রাসাদের বাইরে রেখে আসবো। জাহাপনা, আমি অলক্ষ্য হয়ে এখানে এসেছি, আবার অলক্ষ্যে এখান থেকে চলে যেতে চাই জনাব। আমি এখান থেকে চলে আসুন সিপাহসালার শাহজাদা মিরন। শিবচুরের পুত্র বলে কি তুমি আমাকে ছেলেও করো, কিন্তু আমি তোমার সেই ছেলে চাই না সুন্দরী, আমি চাই তোমার প্রেম। কিন্তু আমি তো বেগম হতে চাই। এটাও বলতে চাও? দেখি আজকের আলোচনায় কি হয়। তুমি মতিঝিলে যাচ্ছ? নিশ্চয়ই। আপনি জানান আমাকে ছাড়া কারোর সঙ্গে ওই রাজনীতি নিয়ে আলোচনা করেন না। আমিও যাবো তাহলে তোমার সঙ্গে। পাগলি কোথাকার, মতিঝিলে যাবে তুমি? হ্যাঁ, আমাকে তোমার সঙ্গে নিয়ে যেতেই হবে। আমাকে বেগম করে বলে তুমি অর্ডার করেছিলে, অথচ তুমি আমাকে মতিঝিলে দিয়ে দিতে খুব লজ্জা পাচ্ছ। বলো না আমাকে নিয়ে যাবে মতিঝিলে, বলো না। কিন্তু আপনি আমি সেখানে থাকবেন যে? ছোট ছোট কিছু হাসি কিছু চোখে পানি চিরদিন
আমি তোমাকে কি করে নিয়ে যাই? আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। আমি তোমার সঙ্গে যাবো যাবো যাবোই, শুধু আমাকে নিয়ে চলো। আমার কথা শোনো আলিয়া, তুমি বুঝতে পারছো না? তুমি কি পাগল হলে? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি কিছু বুঝি না, আমি তোমার সঙ্গে যাবোই যাবোই যাবোই। বেশ, তাহলে চলো। সেখানে পারো তো? আব্বাজানের সামনে আমার গলা ধরে ঝুলে দেখো। জাদুঘরটা ছেড়ে কাজের কথা বলুন সত্যি। কাজের কথা সম্পূর্ণভাবে সম্পাদিত সম্পাদিত। আপনি খবর পেয়েছেন? এই নাসির ভাই, মাইক্রোফোনে যাচ্ছি বলে। নবাব শওকত জং, মাইক্রোফোনে যান। দুনিয়ার অধিপতি নবাব শওকত জং, বাংলার বিহার উড়িষ্যার নবাব এখন সে। কোথায় সেই সনদ? কোথায় সেই সনদ? সেই সনদ এখন নবাব শওকত জংয়ের হাতে। সেই সনদ এখন নবাব শওকত জংয়ের হাতে। কিন্তু সিপাহ সালাম না থাকলে মুর্শিদাবাদ জয় করা কিছুতেই সম্ভব কিছুতেই নয়। সম্ভব নয় বেগম সে সাহেব। আশ্বাস আমি দিতে পারি না। শেষ আমি কিছুতেই দিতে পারি না সেটি। জীবনের বিজ্ঞাপনের মুখে একই শুনছি আমি। তিনি কি ভুলে গেছেন যেদিন থেকে শিয়াল দল মস্তকে বসেছে থেকে শক্তিমান মির্জাপুর শুধু সেদিন থেকে শক্তিমান মিথ্যাপর শুধু অবহেলার পাত্র হয়েই থাকবে। তিনি কি ভুলে গেছেন নবাব আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা হিসাবে সিংহাসনের উপর যে আমার নামে ছিল এ কথা কি আপনারা ভুলে গেছেন? তবে কিনা জনাব আলীবর্দী খাঁ
জাফর আলী খানের সঙ্গে পরামর্শ করে জাফর আলী খান হলো পরামর্শ করে সিরাজউদ্দৌলা জনগণকে বসিয়েছিলেন। সিরাজউদ্দৌলাকে নদ বসিয়েছিলেন। তাই হয়তো কর্তব্যবোধে কর্তব্য নয় বলুন রাজা, গুণ বলুন কাজের কথাটা কিন্তু এখনো বলা হয়নি। সে ব্যবস্থা আমি অনেক আগেই করে রেখেছি। সেই ব্যবস্থা কিন্তু আমি অনেক আগেই করে রেখেছি। কাল প্রভাতে নবাব সিরাজউদ্দৌলা জানবে যে কাল প্রভাতে যখন সিরাজউদ্দৌলা জানবে যে ঘোষেটি বেগম মতি ছিলেন, তখন আমি দুনিয়ার পথে অনেক দূরে গিয়ে গেছি। তারপরে সকলজনকে হাতের মুঠোয় রেখে শাসন করবো। এই রাজ্য শাসন করবে কিন্তু রায়দুল্লভকে তা কি পারবেন? ওই সিরাজের বলুন, পারবেন? ওই সিরাজের অমানবিক পিয়ন ওই সাজের অমানবিক রণ অত্যাচারের হাত থেকে এই অত্যাচারের হাত থেকে এই বাংলার জনগণকে বাঁচাতে জাফর আলী খান নিঃস্বার্থভাবে যে কর্মক্ষেত্র চালিয়েছে, এই জাফরের উপর নিশ্চয়ই ওই আছে। সেই কারণে আমি রায়দুল্লভকে নিশ্চয়ই বাঁচাতে পারবো। সিরাজের পিঠে সিরাজের বিরুদ্ধে আমি আমার ধনভার খুলে দেবো। আমি আমার ঘরকার খুলে দেবো। প্রয়োজন হলে আমার শেষ অলংকার আমি আপনাদের হাতেই তুলে দেবো। এতদিন ধরে এই ঘষেটি বেগম যে ছুরিতে শান দিয়ে আসছে, আমি হাসতে হাসতে সেই ছুরি আমি বসিয়ে দেবো সিরাজের বুকে। এটাই হচ্ছে আমার শপথ। আসুন, আসুন সাথী, আসুন আমার সঙ্গে, আসুন। রাজা অমিত শাহ সকলে একই দুর্বলতা। এই দুর্বলতার সুযোগ নেই। এই দুর্বলতার সুযোগ নিয়ে আমি সকলকে এক করতে পেরেছি। এবার ওই মসনদ আমাকে ডাকছে। জাফর আলী খান, এবার ছলে 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 কৌশলে জন করে নবাবের নবস্তাদের হাতে আমাকে তবে আমার তৃপ্তি, তবে আমার শান্তি। কিন্তু আজকে এত দেরি হচ্ছে কেন? তুমি মায়ের কাছে কি আসতে নেই? মা, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। এখন যাবো সময় ও আচ্ছা আচ্ছা, একদিন যাবার সময় করে কি বলছেন? আজ এক্ষুনি যেতে হবে, আমাকে তিনিই পাঠিয়েছেন। তিনি তোমাকে পাঠিয়েছেন?
তিনিও পাঠিয়েছেন মাতৃ ছেলে আমার জয় করুন নবাবের আদেশে মহামান্য বেগম সাহেবাকে আমি নিয়ে যেতে এসেছি। আমার অনুরোধ আপনি আপনার পুত্রবধূকে নিয়ে সেবিকায় আহরণ করুন। নবাবের আদেশ বেগমের বিনতি আপনার অনুরোধ সবই যদি আমি আপনার প্রাসাদকে আমার অধিকার করতে হবে, অধিবাসীদের বন্দী করতে হবে, অধিবাসীকে বন্দী করতে হবে, ধনরত্ন রাজকোষে জমা দিতে হবে। সেই আদেশ দিয়েছে। আর যদি আমি আপনার সঙ্গে যেতে সম্মত হই, আপনার প্রাসাদ রক্ষার সুব্যবস্থা করা হবে। তাকে বন্দী করবেন না, ধনরত্ন হস্তগত করবেন না। বেশ, আমি যেতে আপনার কোনো অসুবিধা হবে না মা। দিন কত সেখানে থেকে আপনি আবার আপনার প্রাসাদে ফিরে আসবেন। আসুন। তোমরা এখানে এত রাতে? পুনের সংকোচন বিদ্রোহ ঘোষণা করেছে জনাব। কি এত শীঘ্রই? দিল্লি থেকে খবর পেয়েছেন বাংলা বিহার উড়িষ্যার নবাব এখন সে জানি। জগৎ সেন নিজেই সেই সনদ শওকতজংকে পৌঁছে দিয়েছে। শওকতজংকে নবাব করতে পারলে ওদের বড়ই সুবিধা হয়। একটা অপদার্থকে সিংহাসনে বসে দেশটাকে অতি সহজে বিক্রি করে দিতে পারে ইংরেজ কুঠিয়ালদের কাছে। আমি যে কি করবো মোহনলাল? জগৎ সেন রাজ বলল আমি যাদের দলকে বন্দী করবো, নির্বাসন করবো, না দেশদ্রোহের অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে এখন সুসময় আসেনি। কবে আসবে সে সময়? জেনে শুনে এই সব বেঈমানদের সহ্য করতে হবে। আর কত কাশিমবাজার করে জলসা কবে? আগামী জুম্মাবাদ। এই কয়দিনকে সৈন্যবাহিনী তৈরি করতে পারবে? যুদ্ধযাত্রার আয়োজন করো। আর কাল দরবারে যেন হাজির থাকে। ভাব হয়ে যাবে না। দরবারে আপনি দরবারে আমি উপস্থিত হব না। আলিবর্দী বাহাদুরের সঙ্গে আমি যখন মারাঠা দমনে নিযুক্ত ছিলাম তখন তোমার যেমন দেখেছ আজ তোমার তেমনি বৃহত্তর দেশবাসী মুগ্ধ, আমিও নিশ্চিন্ত। আমি শুধু আমার কর্তব্য পালন করছি জানাব। এমন কর্তব্যবোধ যদি সবাই পালন করতো মহল্লাল, তাহলে বাংলার নবাবকে আজ অনিদ্রায় অবিশ্রামে দিন গুজরান করতে হতো। মহল্লাল, জানাব পূর্ণার বিদ্রোহের শওকতজংয়ের ভার তোমার উপর দিতে পারি? নবাবের আদেশ আমার কাছে ঈশ্বরের আদেশ। মহল্লাল, জানাব শওকতজংকে তুমি হত্যা করে বিদ্রোহী হলো। সে আমার ভাই মহল্লাল, সে আমার ভাই।
আপনি আর মনসুরুল মুলক আলী বদ্রিকা যখন আমাকে মসনদে অধিষ্ঠিত করেছিলেন, জগৎ শেঠ তখন জগৎ শেঠ উপস্থিত ছিলেন। দিল্লির দরবারে নজরানা দেবার এবং সেখান থেকে নবাবের নামে সোনাদানার ভার কার ও ন্যস্ত ছিল রাজা রাজবল্লভ। জগৎ শেঠ সনদানানো হয়েছে। বারবার বর্গীদের সঙ্গে সন্ধি করতে, তার সাথে বহু ঘাটতি পড়েছে জনাবে, তাই আর কি অর্থের অভাবে রাজকোষ অর্থের অভাব তো এতদিন আমাকে বলেননি কেন? বিদেশে কুরিয়ারদের উপর নতুন কর চালানো যেত। আমি চাই আমির চাঁদ টাকা লাগে, বেশ, কত টাকা লাগে যত টাকা লাগে আমি দিচ্ছি, সনদ আনিয়ে দিন। নীরব রইলেন যে? কি নীরব রইলেন যে? হ্যাঁ, তবে কিনা তবে কিনা একই জিনিস দুবার কি করে আনানো যায়? নিমক হারাম ভেবেছেন সিরাজ না ভালো, আজও সে ঘুমিয়ে আছে। অভাবে তাই না, সুদূর পশ্চিম থেকে বাংলাদেশে যাদের আশ্রয় অনুগ্রহ ধনকবর হয়ে উঠেছেন, তাদের বংশধরের মুখে ছুরি মারার চেষ্টা করতে আপনার বিবেকে বাঁধল না? তার কাছ থেকে কত টাকা ঘুষ খেয়েছিলেন, যাদের শাসন শওকত যোগ্যের মতো একটা অপদার্থ হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন? আপনার টাকার বড় লোক না? কিন্তু এই দেহটা যখন চিতায় জ্বলবে, তখন এই মূল্যবান পাথরের মালাগুলো আপনার গলায় থাকবে। হ্যাঁ, কি বলেছে? দরবারের সমাপ্তি ঘোষণা করো। হ্যালো